আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল ম্যাথ সলভ করব। আজকে আমরা যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন নং 2 সমাধান করব। তাই চলো কথা না বাড়িয়ে আমরা শুরুতেই প্রশ্নটা দেখে নিই। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে বাধ্যতামূলক আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমরা যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি। আমরা এক মালিকানা কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি অথবা আমরা যৌথ মূলধনী কারবারের আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী মানে আমার প্রশ্নে রেওয়ামিল দেওয়া থাকবে এবং রেওয়ামিলের নিচে কিছু লেনদেন দেওয়া থাকবে যেগুলোকে আমরা সমন্বয় বলি। আমরা 2024 সালে যশোর বোর্ডের প্রশ্ন নং 2-এ তার ব্যতিক্রম দেখছি না। প্রশ্নে একটা রেওয়ামিল দেওয়া আছে। মিস্টার উৎসবের একটি পর্যটন কুটির আছে। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে পর্যটন কুটিরের রেওয়ামিলটি নিম্নরূপ। আমরা জানি হিসাবকাল শেষে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য ব্যবসায় প্রতিষ্ঠান রেওয়ামিল প্রস্তুত করে থাকে। রেওয়ামিল প্রস্তুত করা হয় হিসাবকাল শেষে খতিয়ানের সমাপনী জের দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। তাহলে এখানেও হিসাব রক্ষক তার ব্যতিক্রম করেনি। এখানে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে অর্থাৎ 2023 সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত এই এক বছরের সবগুলো লেনদেনগুলোকে জাবেদাভুক্ত করে খতিয়ান পোস্টিং করে খতিয়ানের সমাপনী জের দ্বারা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এই রেওয়ামিলটা প্রস্তুত করছে। যেহেতু এটা এক মালিকানা কারবার, রেওয়ামিলের ডেবিট দিকে যে দফাগুলো আছে এগুলো ন্যায় সম্পদ, ন্যায় ব্যয় অথবা উত্তোলন। আমরা জানি এক মালিকানা কারবারে রেওয়ামিলের ডেবিট দিকে সম্পদ সমূহকে ডেবিট দিকে লেখা হয়, ব্যয় সমূহ ডেবিট দিকে লেখা হয়, উত্তোলনকে ডেবিট করা হয়। তার মানে এখানে আমি দফাগুলো পড়লাম না। ডেবিট দিকে যে দফাগুলো আছে সম্পদ, ব্যয়, উত্তোলন, ঠিক তেমনিভাবে ক্রেডিট দিকে যে দফাগুলো আছে আয়, দায়, মূলধন, এটা এক মালিকানা কারবার মানে চিরন্তন সত্য। ডেবিট দিকে আছে সম্পদ, ব্যয়, উত্তোলন, ক্রেডিট দিকে আছে আয়, দায়, মূলধন। রেওয়ামিল মানে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য এটি প্রস্তুত করা হয়েছে। রেওয়ামিলের নিচে কিছু লেনদেন আছে, এই যে অন্যান্য তথ্যাবলী। এই লেনদেনগুলো কোনো না কোনো কারণে জাবেদাভুক্ত করা হয়নি, জাবেদা থেকে খতিয়ানে পোস্টিং দেওয়া হয়নি, বা এমন হতে পারে জাবেদা করা হয়েছে খতিয়ানে পোস্টিং করা হয়নি, খতিয়ান থেকে রেওয়ামিলে স্থানান্তর করা হয়নি। এই জন্য আসলে এই লেনদেনগুলো সমন্বয় আছে, হিসাবভুক্তকরণে বাদ গেছে। আমরা আর্থিক বিবরণী করার লক্ষ্যে রেওয়ামিল এবং সমন্বয় মিলে আসলে আর্থিক বিবরণী প্রস্তুত করব। আমরা আর্থিক বিবরণীতে মূলত কি করি? আমরা আর্থিক বিবরণীতে মূল করণীয় কি? মূল করণীয় হচ্ছে হিসাবের আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করি। হিসাবকাল শেষে আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আয় বিবরণী প্রস্তুত করি। আমরা হিসাবকাল শেষে আমি মালিক, আমার সমাপনী মূলধন কত এটা নির্ণয়ের জন্য মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি। হিসাবকাল শেষের দিনে কারবারে মোট কত টাকা সম্পদ আছে, কত টাকা দায় ও মালিকানা সত্ত্ব আছে এটা নির্ণয়ের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি। অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি হিসাবকাল শেষের দিনে মোট সম্পদ কত আছে তা জানার জন্য, মোট দায় ও মালিকানা সত্ত্ব কত আছে তা জানার জন্য। এটা হচ্ছে মূল হচ্ছে আর্থিক বিবরণীর কাজ। ওকে, এখন আমরা যে আয় বিবরণী প্রস্তুত করি, আমরা যে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করি, আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি, মূলত রেওয়ামিল এবং সমন্বয়ে যে তথ্যগুলো আমাকে সরবরাহ করা হয় এই তথ্যগুলো থেকে মূল কথা। এখন আমরা অঙ্ক করার সময় একটা জিনিস মাথায় রাখবো বা জেনে রাখবো, রেওয়ামিলের কাজ একবার, যেখানে যাবে একবার যাবে, সমন্বয়ের কাজ দুইবার ততোধিকবার। এখন আমরা এই অঙ্ক করার লক্ষ্যে যশোর বোর্ড 2024 সালের 2 নং প্রশ্ন সমাধান করার লক্ষ্যে আমরা একটু সমন্বয়গুলো পড়ে নেব। কারণ রেওয়ামিলের আইটেমগুলো আমরা দেখবো না, কারণ রেওয়ামিলের আইটেমগুলো আমরা পূর্ব থেকেই জানি। ডেবিট দিকে আছে সম্পদ, ব্যয়, উত্তোলন, ক্রেডিট দিকে আছে আয়, দায়, মূলধন। এখন আমরা সমন্বয়গুলো আসি। সমন্বয় 1, অনুপার্জিত সেবায়ের 10,000 টাকা অর্জিত হয়েছে, অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 60,000 টাকা, অগ্রিম ভাড়া 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যন্ত্রপাতির উপর 10% অবস্থা ধার্য করতে হবে। আমরা সমন্বয়গুলো পড়ে নিলাম, কারণ সমন্বয়গুলো আমার জেনে রাখা জরুরি। এখন আমরা সৃজনশীল প্রশ্নে আসব। কয়ে আমাকে সমাধান করতে বলছে চলতি বছরের ভাড়া ও বেতনের পরিমাণ নির্ণয় করো। আমরা আগে কটা সমাধান করি, দেন ক্ষয়ে কী বলা আছে সমাধান করব, দেন গয়ে কী বলা আছে সমাধান করব। তাহলে কয়ে বলছে চলতি বছরের ভাড়া ও বেতনের পরিমাণ নির্ণয় করো। তার মানে চলতি বছরে ভাড়া কত টাকা খরচ দেখাতে হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, বেতন কত টাকা খরচ দেখাতে হবে এটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাই তোমরা খাতায় লিখে নিবা 2 নং প্রশ্নের সমাধান। লিখবা ক, চলতি বছরে ভাড়া ও বেতনের পরিমাণ নির্ণয়। মানে ভাড়া ও বেতনের পরিমাণ নির্ণয়ের জন্য রেওয়ামিল এবং সমন্বয় চেক করতে হবে। আগে আমি ভাড়া আসি। রেওয়ামিলে দেখতেছি আমাদের অগ্রিম ভাড়া আছে 1,20,000। তার মানে আমরা চলতি বছরে ভাড়া আমরা কাকে দেই? আমাদের বাজারে একটা দোকান আছে, তোমাকে নিজে ফিল করতে হবে তুমি একজন ব্যবসায়ী, তোমার বাজারে একটা দোকান আছে, তার মানে তুমি অন্যের দোকান সিকিউরিটি দিয়ে তুমি ভাড়া নিছো, ওইখানে তুমি ব্যবসা করতেছো।
এখন ঘর মালিক তোমার কাছে প্রতি মাসে কী নেবে? ভাড়া নেবে। এখন তুমি তোমার ঘর মালিককে চলতি বছরে 1,20,000 টাকা ভাড়া দিছো, দিয়ে পুরোটাই অগ্রিম ভাড়া নামে দেখাইছো। অগ্রিম ভাড়া মানে কি? তুমি তোমার ঘর মালিককে ভাড়া বাবদ আগাম টাকা দিছো, তার মানে তুমি সেবা নেও নেই, অগ্রিম টাকা দিছো 1,20,000 টাকা। এটা তোমার চলতি সম্পদ, অগ্রিম ভাড়া তোমার চলতি সম্পদ। তাহলে সমন্বয়ে এই অগ্রিম ভাড়ার একটা নির্দিষ্ট অংশ এই বছরে মেয়াদ উত্তীর্ণ হবে, কারণ আমি যখন অগ্রিম ভাড়া দিব, এই অগ্রিম ভাড়ার কিছু একটা অংশ মেয়াদ উত্তীর্ণ হলে সেটা চলতি বছরে আমার ব্যয় হয়। তাহলে আমরা সমন্বয়ে আসি। এই সমন্বয়ে দেখো 3-এ বলছে অগ্রিম ভাড়া 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে বিষয়টা কেমন, তোমাকে একটু এক্সাম্পল দেই। ধরো তুমি জানুয়ারি 1 তারিখে তোমার একজন কর্মচারীকে 3 মাসের বেতন অগ্রিম দিলা। 3 মাসের অগ্রিম জানুয়ারি 1 তারিখে দেওয়া মানে 3 মাসের বেতন দেওয়া মানে এটা অগ্রিম দেওয়া। তাহলে প্রতি মাস 5,000 টাকা শর্তে 3 মাসে তুমি বেতন দিলা। জানুয়ারি 1 তারিখে তুমি বেতন দিলা 15,000 টাকা, প্রতি মাস 3,000 টাকা করে। তাহলে তুমি জানুয়ারি মাসের জন্য দিলা, ফেব্রুয়ারি মাসের জন্য দিলা, মার্চ মাসের জন্য দিলা। জানুয়ারির 1 তারিখে তো তুমি তোমার কর্মচারীকে বেতন দিলা, জানুয়ারির 1 তারিখ থেকে তোমার কর্মচারী কিন্তু কাজ শুরু করলো। জানুয়ারি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এইভাবে 31 তারিখ পর্যন্ত কাজ করলো। করার পর কর্মচারী ধরো ভুলে গেছে, আমিও ভুলে গেছি, আমি ভুলিনি, কর্মচারী ভুলে গেছে। মাস শেষে কর্মচারী তোমাকে বললো, স্যার আমার জানুয়ারি মাসের বেতনটা দেন। তুমি কি তাকে জানুয়ারি মাসের বেতন দিবা? দিবা না তো। তুমি বলবা তোমাকে 3 মাসের অগ্রিম বেতন 15,000 টাকা দেওয়া হয়ে গেছে, ওইখান থেকে 1 মাসের কেটে নেও বা তুমি অ্যাডজাস্ট করবা। এই যে তুমি যে 15,000 টাকা 3 মাসের জন্য বেতন দিছো, তার মধ্যে জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সে তোমার দোকানে যে কাজ করলো, তার মানে 3 মাসের মধ্যে 1 মাস সময় অতিবাহিত হলো। এইটাকেই বলা হয় যে অগ্রিম ভাড়ার 3/4। এই যে মেয়াদ উত্তীর্ণের বিষয়টা, এইটা মেয়াদ উত্তীর্ণ মানে সময় অতিবাহিত হওয়া। যতটুকু সময় অতিবাহিত হবে অগ্রিমের ততটুকু ব্যয়ে রূপান্তরিত হবে। এই বেসিকটা তোমাকে জানতে হবে, এই বেসিকটা আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম। তাহলে জানুয়ারি 31 তারিখে এসে মেয়াদ উত্তীর্ণ হলো 1 মাস। তাহলে 1 মাসের কি হলো? ব্যয় হলো। আবার ফেব্রুয়ারি 28 তারিখে এসে আবার 1 মাস মেয়াদ উত্তীর্ণ হলো, না আবার 1 মাস ব্যয় রূপান্তরিত হলো। মার্চ মাসের 31 তারিখে এসে সর্বশেষ মাস মেয়াদ উত্তীর্ণ হলো, তার মানে ব্যয় রূপান্তরিত হইল। এইভাবে আসলে অগ্রিম টাকাটা মেয়াদ উত্তীর্ণ হয়ে খরচে রূপান্তরিত হয়। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে তুমি তোমার ঘর মালিককে অগ্রিম ভাড়া কত টাকা দিছো? তুমি তোমার ঘর মালিককে অগ্রিম ভাড়া দিছো 1,20,000 টাকা। এই 1,20,000 টাকার 3/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে কি? ব্যয় রূপান্তরিত হওয়া। এই বেসিকটা বুঝলাম আমি। তাই আমরা লিখব ভাড়া খরচ। মোট আমি অগ্রিম ভাড়া দিছি কত? 1,20,000। ভাড়া খরচ মোট অগ্রিম ভাড়া দিছি কত? 1,20,000। এই 1,20,000-এর 4/3 ভাগ মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে 1,20,000-কে 4 দ্বারা ভাগ করো, তার 3 অংশ আমি সেবা নিয়ে নিছি, মানে সময় অতিবাহিত হয়ে গেছে। আর 1 অংশ এখনও কি হয় নাই, চলতি বছরের সময় উত্তীর্ণ হয় নাই বা অতিবাহিত হয় নাই। আগামী বছরে গিয়ে সময় অতিবাহিত হবে, অর্থাৎ আগামী বছরে গিয়ে ওটা ব্যয় রূপান্তরিত হবে। তাহলে 1,20,000-এর 4 ভাগের 3 ভাগ এই বছরে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে আমি যদি 1,20,000-কে 4 দ্বারা ভাগ করি, 3 দ্বারা গুণ করি, তাহলে 90,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে অগ্রিম ব্যয় যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটা আসলে খরচে রূপান্তরিত হয়। মূল বিষয়টা হচ্ছে এটা খরচে রূপান্তরিত হয়। তাহলে ভাড়া খরচ আমাদের হলো 90,000 টাকা। একদম ইজি। ওকে, এটা আমাদের ডান। এরপরে আমাকে বলছে বেতন খরচ। এখন তুমি দেখতেছো এখানে বেতন খরচ 80,000 টাকা, এটা 120% দিছো। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কাউকে খরচ দেখাই, খরচ মানেই কিন্তু আমাদের 100%। খরচ মানেই 100%। এক্সাম্পল দিই আমি, যে আমার একজন কর্মচারী প্রতিষ্ঠানে আছে, তাকে আমরা প্রতি মাসে 10,000 টাকা বেতন শর্তে নিয়োগ দিছি। তাহলে একজন কর্মচারীকে আমি যদি প্রতি মাসে 10,000 শর্তে নিয়োগ দেই, তাহলে যে কোনো সালের জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত সে 12 মাস আমার প্রতিষ্ঠানে কাজ করবে। তাহলে 12 মাসে তার বেতন দেখাতে হবে আমার 1,20,000 টাকা। 1,20,000 টাকা আমার বেতন দেখাতে হবে। এটা আসলে 100%, এটা আমাদের 100%। 1,20,000 টাকা বেতন দেখাতে হবে। কিন্তু এমন হতে পারে যে আমি রেওয়া মিলে দেখতেছি বেতন আছে 1,00,000 টাকা, রেওয়া মিলে দেখতেছি আমার বেতন আছে 1,00,000 টাকা। তাহলে আমি যদি একজন কর্মচারীকে প্রতি মাসে 10,000 টাকা বেতন শর্তে নিয়োগ দেই, তাহলে 1 বছরে বেতন ব্যয় দেখাইতে হবে 1,20,000 টাকা। রেওয়া মিলে বেতন 1,00,000 টাকা মানে কি? চলতি বছরে আমি 20,000 টাকা বেতন প্রদান করিনি। তো এই 20,000 টাকা আমার কী আছে? বকেয়া আছে। তখন আমরা আয় বিবরণীতে কী করি? বেতন প্রথম ঘরে লিখি 1,00,000,
যোগ লিখি বকেয়া, বেসিকটা বোঝো আগে। বকেয়া লিখি 20,000, লিখে আমরা খরচ দেখাই কিন্তু 1,20,000। এই যে 1,20,000 খরচ দেখালাম এটা 100% হলো। আর এই যে 1 লক্ষ টাকা এটা কিন্তু 100% না, এটা নগদ পার্ট। তাহলে নগদ এবং বকেয়া মিলে কিন্তু আমার 100%, যে চলতি বছরে আমি বেতন বাবদ কত টাকা খরচ দেখাবো। তাহলে চলতি বছরে যে কোনো খরচ আমাকে 100% দেখাতে হবে, 100%। বকেয়া থাকলে 100% মিলানোর জন্য যোগ করতে হবে, অগ্রিম থাকলে 100% মিলানোর জন্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে বেতন এই যে 120% আছে, এটা তারা কী মিন করতেছে? চলতি বছরের জন্য 100% এবং পরবর্তী বছরের জন্য আমি অগ্রিম দিছি 20%। তাহলে কর্মচারীকে আমি বেতন চলতি বছরে তো পুরোটা দিছি, পরের বছরের জন্য অগ্রিমও দিছি 20%। এখানে তো বকেয়ার কোনো অপশনে নাই। আর বকেয়ার বিষয়টা কেমন? ধরো আমরা 100%-এর জন্য চলতি বছরে দিছি 90%, আর সমন্বয়ে যখন বকেয়া থাকে, ধরো বকেয়াটা হচ্ছে 10%, তখন হয় 100%, মানে বকেয়াটা যোগ করার পর। মূল বিষয়টা হচ্ছে এটা। আর যখন দেখব কোনো ব্যয় 100%-এর বেশি আছে, 100%-এর বেশি যত থাকবে ওটা অগ্রিম। তাহলে এখানে 120% আছে, 120%-এর মধ্যে অগ্রিম কত পার্সেন্ট? 20%। এই জন্য অগ্রিমটা মাইনাস করি। তাহলে 100% থেকে যদি 20% বিয়োগ করি তাহলে আমার খরচ কত? আমার খরচ 100%। তাহলে এটাকে আমরা দুইভাবে দেখাতে পারি। আমরা লিখতে পারি বেতন খরচ 80,000 টাকা, বেতন খরচ 80,000 টাকা থেকে মাইনাস আমরা অগ্রিম করতে পারি। অগ্রিম আমার কত? আসলে 20%। 20%টা কেমন? 20% কি ডাইরেক্ট পার্সেন্ট কাটবো? না, এখানে তো আসলে 120% আছে। 100% হচ্ছে ব্যয়, 20% হচ্ছে অগ্রিম। তাহলে 120% আছে। তাহলে এই 20%টা বাইর করবে কীভাবে? 80,000-কে আমার এই 80,000 কত পার্সেন্ট? 120%, মানে 120 দ্বারা ভাগ করব। আর 20 দ্বারা যদি গুণ করি তাহলে আমি অগ্রিমটা পাবো। আর আমি 20-এর বদল সরাসরি যদি 100 দ্বারা গুণ করি তাহলে আমি সরাসরি ব্যয়টা পাবো। তাহলে এখানে আমি কেন দুইবার লিখবো? আমি যদি দুইবার লিখি তখন লিখতে হয় বেতন 80,000 টাকা মাইনাস অগ্রিম 20%। ওটা না করে আমি সরাসরি তো 100% কনভার্ট করতে পারি। এই জন্য আমরা লিখছি বেতন খরচ 80,000 গুণন এই বেতনটা কিন্তু 120%, তার মানে আমি অগ্রিম সহ দিছি। তাহলে 120 দ্বারা ভাগ করব। চলতি বছরে আমার খরচ কতটুকু? 100%। আর আগামী বছরের জন্য অগ্রিম কতটুকু? 20%। আমি অগ্রিমটা তো বিবেচনায় আনতেছি না, এই যে বেতন খরচ আমরা 100% বিবেচনায় আনতেছি। কেন 100%টা চলতি বছরে ব্যয়। এই জন্য আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে 80,000 টাকা ভাগ 120 গুণন আমি দিব হচ্ছে আবার যদি 80,000 ক্যালকুলেটর কাজ 80,000 গুণন 100 ভাগ 120, তাহলে আমরা পাবো 66,667 টাকা। এই যে 66,667 টাকা, এটা হচ্ছে আমাদের বেতন খরচ। এটাকে এইভাবেও লিখতে পারতাম, এটা তোমাকে দেখিয়ে দেই। তখন আসলে আমাকে এক্সট্রা লেখা লাগতো। আমি লিখতাম বেতন লিখতাম আমি 80,000, লিখে আমি লিখতাম মাইনাস অগ্রিম। একই কথা, অগ্রিম আমি কত দেখতাম? তাহলে আমি অগ্রিম লিখতাম 80,000 গুণন 20 নিচে 120। তখন 80,000 ভাগ 120 গুণন 20, তখন অগ্রিম আমি লিখতাম 13,333। তাহলে ঘুরে ফেলে বিয়োগ করে বিয়োগফল কত পেতাম? 66,667। এই টাকাটাই হতো আমাদের বেতন খরচ। এখন তুমি এইভাবে যদি তোমার করতে ভালো লাগে এইভাবে করবা, তোমার যদি এইভাবে করতে ভালো লাগে এইভাবে করবা, মানে মূল বিষয়টা আমাদের অ্যান্সার একই আসবে আমি যে পদ্ধতিতে করি না কেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যখন তাহলে আমি দেখব কোনো ব্যয় 100%-এর বেশি আছে, তার মানে বাড়তি অংশটা হচ্ছে আমাদের অগ্রিম। আর এই ক্ষেত্রে টাকাটা বাইর করার নিয়ম কি? যত পার্সেন্ট আছে তত দ্বারা টাকাকে ভাগ করতে হবে। তাহলে 80,000-কে যত পার্সেন্ট আছে তত দ্বারা ভাগ করব, যত পার্সেন্ট প্রয়োজন তত দ্বারা গুণ করব। তাহলে 100 দ্বারা গুণ করলে আমি খরচটা পাবো, 20 দ্বারা গুণ করলে আমরা অগ্রিমটা পাবো। ঠিক তেমনিভাবে আমাদের কোনো ব্যয় 80% থাকতে পারে, 80% ধরো দেওয়া আছে এমন বিমা দেওয়া আছে 80%, আমাদের 8,000 টাকা। এটা দ্বারা কী মিন করতেছে? 80% থাকে জানো, যে কোনো খরচ আমাকে 100% মিলাতে হবে। আমি বেসিকটা তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, 100% মিলাতে হবে। তাহলে 80% আছে মানে কি? বিমা 80% যে 8,000 টাকা, এই 80% দ্বারা বোঝাচ্ছে নগদ অংশ, কারণ রেওয়া মিলে নগদ অংশ থাকে। তাহলে আমি বিমা 80% নগদ দিছি, তাহলে 100% মিলাতে লাগে কত? 20%। তাহলে 20% আমি সেবা নিছি, টাকা দেয়নি, মানে বকেয়া আছে। তখন আমি লিখতাম যোগ বকেয়া। তাহলে বকেয়া কত লিখতাম? এই যে 8,000 গুণন নিচে 80, মানে যত পার্সেন্ট থাকবে তত যদি ভাগ, কত পার্সেন্ট প্রয়োজন? 20% প্রয়োজন, 20 দ্বারা গুণ। তাহলে আমি 8,000-কে 80 দিয়ে যদি ভাগ করি, 20 দ্বারা যদি গুণ করি, আমরা 2,000 পাবো। তখন আমি বিমা খরচ দেখাতাম 10,000 টাকা।
এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। তখন আসলে আমার বিমা খরচ যদি বাইর করতে বলতো তখন আমি এইভাবে 10,000 টাকা দেখিয়ে দিতাম, বা যদি বকেয়া বাইর করতে বলতো বিমা খরচ তখন আমি এইভাবে দেখিয়ে দিতাম। এই বেসিকগুলো আমাকে জানতে হবে। তাহলে আমরা ক করে ফেললাম। কয় আমাকে কি করতে বলছে? আমাকে করতে বলছে ভাড়া খরচ নির্ণয় করো ও বেতন খরচ নির্ণয় করো। এই যে ভাড়া ও বেতনের পরিমাণ নির্ণয় করো, ক আমাদের ডান। এখন আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষয় বলছে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী তৈরি করো। আমরা প্রথমে জানবো, আমরা পূর্ববর্তী ক্লাসেও জেনে এসেছি আমরা আয় বিবরণী কেন প্রস্তুত করি। আমরা আয় বিবরণী প্রস্তুত করি একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক ফলাফল তথা নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয়ের জন্য। আমরা আয় বিবরণী মূলত দুইভাবে প্রস্তুত করে থাকি। যদি পণ্যের প্রতিষ্ঠান হয় আমরা বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি, আর যদি সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে আমরা একধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করি। তাই আমাকে শুরুতে দেখে নিতে হবে আমরা যে অঙ্কটা করছি এই প্রতিষ্ঠানটা পণ্যের প্রতিষ্ঠান না সেবামূলক প্রতিষ্ঠান। আমরা বুঝবো কিভাবে? রেওয়া মিল দেখলে বুঝবো। যদি ক্রয় বিক্রয় থাকে পণ্যের প্রতিষ্ঠান, যদি ক্রয় বিক্রয় না থাকে তাহলে সেবামূলক প্রতিষ্ঠান। এক কথায় শেষ। তাহলে আমরা দেখি এখানে ক্রয় বিক্রয় আছে কিনা। আমাদের এখানে দেখতেছি ক্রয় বিক্রয় নেই, সেবা আয় আছে। ক্রয় বিক্রয় থাকলে সেবা আয় থাকবে না, সেবা আয় থাকলে ক্রয় বিক্রয় থাকবে না। এটা হচ্ছে বোঝার উপায়, একদম সিম্পলি। তুমি কোনো কিছু দেখবা না, শুধু দেখবা ক্রয় বিক্রয় আছে কিনা। ক্রয় বিক্রয় থাকলে এটা পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান, তার মানে এই ব্যবসায় প্রতিষ্ঠানটা কম মূল্যে পণ্য ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে। তখন এই ব্যবসায় প্রতিষ্ঠান বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে হিসাবকাল শেষে আর্থিক ফলাফল তথা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে। আর যখন এটা সেবামূলক প্রতিষ্ঠান তখন রেওয়া মিলে সেবায় থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয় থাকবে না। তখন এই প্রতিষ্ঠানটা হিসাবকাল শেষে একধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে নিট মুনাফা বা নিট ক্ষতি নির্ণয় করে থাকে। যেহেতু এটা সেবায় দেওয়া আছে তার মানে এটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, তাই আমরা একধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করব। আমরা বেসিকটা বুঝে গেলাম। তাহলে আমরা খাতায় লিখব খ, লিখব প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নামটা কি আছে আমরা ওটা লিখব মিস্টার উৎসব। প্রতিষ্ঠানের নাম নেই, মালিকের নাম লিখব মিস্টার উৎসব এর আয় বিবরণী 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। এখন যেহেতু এটা একধাপ বিশিষ্ট আয় বিবরণী সেবামূলক প্রতিষ্ঠান তাই এটা একদম ইজি। আমরা এখানে দুটো ধাপে আসলে নিট মুনাফা বের করবো। প্রথমে লিখব আয় সমূহ, এই যে বিবরণ টাকা টাকা লিখব আয় সমূহ। আমরা আয় রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গা থেকে নিব। তাহলে আমরা দেখি আমাদের আয় কি কি আছে রেওয়া মিল। আর আয় মানে রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে, বেসিক জানতে হবে তোমাকে। আয় রেওয়া মিলে ক্রেডিট দিকে থাকে। তাহলে এই যে দফাগুলো এগুলো একটাও ক্রেডিট না। এই 4,20,000 এই যে সেবা আয়, সেবা আয়ের কাজ আছে। সেবা আয় আমাদের 4,20,000 টাকা আছে। এই যে অনুপরিচিত সেবা আয় আছে এটার আবার কাজ আছে যে অনুপরিচিত সেবা আয় 10,000 টাকা অর্জিত হয়েছে, এটা বুঝাচ্ছি আমি। তাহলে আগে আমরা রেওয়া মিল থেকে সেবা আয় লিখব। তাহলে আমরা লিখব এই যে আয় সমূহ আন্ডারলাইন করে লিখব সেবা আয়। প্রথম ঘরে লিখব 4,20,000 টাকা, লিখে ফেললাম। এরপরে আমাদের অনুপরিচিত সেবা আয় আছে 1,50,000 টাকা। এই অনুপরিচিত সেবা আয় এক কথায় কি, আমরা চলতি বছরে বিভিন্ন কাস্টমারের কাছ থেকে আমরা আগাম টাকা গ্রহণ করছি 1,50,000 টাকা। এই যে 1,50,000 টাকা আমরা নিছি, তার মানে এটা আমরা সেবা প্রদান করার শর্তে বিভিন্ন কাস্টমারদের কাছ থেকে, অর্থাৎ আমার যে গ্রাহক আছে যারা আমার দোকান থেকে সেবা নেয় তাদের কাছ থেকে আমরা অগ্রিম টাকা গ্রহণ করছি 1,50,000 টাকা। তাই এটাকে অনুপার্জিত সেবা আয় নামে দেখিয়েছি। এটা চলতি বছরে আমি নিছি, যে আমি চলতি বছরে আমাদের গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছি 1,50,000 টাকা। এই যে আমরা মানুষের কাছে অগ্রিম টাকা নিচ্ছি বা নিলাম, কেন নিচ্ছি? সেবা প্রদান করার শর্তে। তাহলে এই বছরে আমি যে 1,50,000 টাকা অগ্রিম নিছি, চলতি বছরে এই 1,50,000 টাকার যতটুকুর সেবা দিব ততটুকুই এইখান থেকে আয়ে রূপান্তরিত হবে। তাহলে অনুপার্জিত সেবা আয়ে রূপান্তরিত হয়। তাহলে আমরা দেখি আমাদের সমন্বয়ে অনুপার্জিত সেবা আয়ের কতটুকু আয় রূপান্তরিত হয়েছে। এই যে 1 অনুপার্জিত সেবা আয়ের 10,000 টাকা অর্জিত হয়েছে। অর্জিত হয়ে গেছে মানে ওই 1.5 লাখ টাকার মধ্যে 10,000 টাকার সেবা এই বছরে আমি দিয়ে দিছি। তাহলে আমার 1,50,000 টাকার মধ্যে এখনও অনুপার্জিত বা চলতি দায় হিসাবে আছে কত? 1,40,000 টাকা। এই বছরে 1,40,000 টাকার সেবা আমি দিতে পারি নাই, ওটা আগামী বছর দিব। তাহলে এই বছরের জন্য ওটা চলতি দায়। তাহলে 1,50,000 টাকার মধ্যে সেবা দিলাম কত? 10,000। অর্জিত হয়েছে মানে সেবা দিয়ে দিছি, এটা আয় রূপান্তরিত হয়েছে। তাহলে আমাকে তো সেবা আয়ের সাথে যোগ করতে হবে। এই জন্য আমরা সেবা আয় প্রথম করে লিখছি 4,20,000 টাকা যোগ অর্জিত সেবা আয় 10,000 টাকা।
তাহলে আমাদের সেবা আয় মোট কত হলো 4,30,000 টাকা। যেহেতু এই কারবারে আর কোনো আয় নাই, তাই একদম তৃতীয় ঘরে লিখবো 4,30,000 টাকা। এখন আমরা এক ধাপ বিশিষ্ট আয় বিবরণীতে কী করি, আয় থেকে ব্যয় বিয়োগ করি। তাহলে এই যে আয় সমূহ তৃতীয় ঘরে দিচ্ছি 4,30,000 টাকা। এই যে বাদ ব্যয় সমূহ, আর এই ব্যয় আমাদের রেওয়া মিল এবং সমন্বয় প্রশ্নে যাহা যেখানে আছে সেগুলো আমরা আসলে নিয়ে নেব রেওয়া মিল থেকে এবং সমন্বয় থেকে। তাহলে আমরা শুরু থেকে ব্যয় আসি। ব্যয় কিন্তু ডেবিট দিকে থাকে, নগদ তহবিল সম্পদ ব্যয় না। সাপ্লাইস এটা কিন্তু সম্পদ, কিন্তু এটার ব্যয় আছে। সাপ্লাইস এই বছরে ক্রয় করছি 3,04,000 টাকা, 40,000 টাকা। সাপ্লাইস মানে কি, আসলে একটা প্রতিষ্ঠানের ব্যবহারযোগ্য বস্তু। আসলে আমরা বিভিন্ন ছোটো ছোটো আসলে দ্রব্য ক্রয় করি ব্যবহার করার জন্য, এটা প্রতিষ্ঠান ভেদে। আসলে এক্সাম্পল দেওয়া খুব টাফ। তুমি যদি পণ্যের ব্যবসায় প্রতিষ্ঠান হও, সেই ক্ষেত্রে তোমার কলম, কাগজ, খাতা, এটা হচ্ছে তোমাদের সাপ্লাইস বা মণিহারি। তুমি যদি আবার দেখা যায় সেবামূলক প্রতিষ্ঠানের আর্টিস্ট হও, মানে আর্টের তোমার যদি দোকান হয়, তোমার হচ্ছে রং, তুলি, আর্ট পেপার, এগুলো তোমার সাপ্লাইস। তাহলে এই জিনিসটা কী আছে সাপ্লাইস, এটা প্রতিষ্ঠান ভেদে ভিন্নতা আছে। সাপ্লাইস মানে তুমি এক কথায় মাথায় রাখবা যে আমরা যে ব্যবহারযোগ্য বস্তুগুলো ক্রয় করি 1 বছরের মধ্যে ব্যবহার করে ফেলবো, এগুলো আমাদের সাপ্লাইস। তাহলে আমরা সাপ্লাইস ক্রয় করছি কত, 3,40,000 টাকা। এই 3,40,000 টাকার মধ্যে আমরা দেখতেছি বছর শেষে অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 60,000 টাকা। তাহলে আমরা সাপ্লাইস ক্রয় করছি ব্যবহার করার জন্য 3,40,000 টাকা। এই বছরে 3,40,000 টাকার মধ্যে বছর শেষে অব্যবহৃত আছে, মানে ব্যবহার করতে পারি নাই 3,40,000 টাকার মধ্যে 60,000 টাকা। তাহলে 3,40,000-এর মধ্যে যদি 60,000 টাকা অব্যবহৃত থাকে, তাহলে চলতি বছরে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ কত, 2,80,000 টাকা। চলতি বছরে যেটা ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ, এটাই সাপ্লাইস খরচ। তাহলে প্রথমেই আমরা লিখছি যে বাদ ব্যয়সমূহ সাপ্লাইস খরচ। সাপ্লাইস ক্রয় করছে কত, 3,40,000 টাকা। তার মধ্যে অব্যবহৃত কত আছে, 60,000 টাকা। যেটা অব্যবহৃত আছে সেটা আসলে আমাদের সম্পদ অবস্থায় আছে। তাহলে চলতি বছরে সাপ্লাইস খরচ কত, 2,80,000 টাকা। একদম সিম্পল, ওকে, আমাদের ডান। তারপরে অগ্রিম ভাড়া, এইখানে কিন্তু আমাদের ব্যয় আছে, ভাড়া খরচ। এটা কিন্তু আমরা কয়ে বাইর করছি, কয়ে দেখো আমার বাইর করতে বলছিল চলতি বছরে ভাড়া ও বেতনের পরিমাণ। তাহলে আমরা ওই অগ্রিম ভাড়া থেকে ভাড়া খরচ কয়ে যাহা বাইর করছি, ক থেকে নিয়ে আসবো, এই লিখছি আমরা ভাড়া খরচ। এই যে ক হতে পাই লিখে দিবা, ক থেকে কত পাইছো, 90,000 টাকা। তাহলে আর কোনো কিছু লিখতে হবে না, ওটা আমাদের ডান। তারপরে আমরা আবার কয়ে কী বাইর করছি, বেতন খরচ। কয়ে দেখো বেতন খরচ, বেতনের পরিমাণ। কয়ে থেকে বেতনের পরিমাণ, কারণ এখানে অগ্রিম বেতন আছে, দেখো অগ্রিম তো না, বেতন খরচ আছে। এই যে বেতন খরচ 80,000 টাকা, ওইখান থেকে আমরা দিচ্ছি এই যে বেতন খরচ। ক হতে পাই এই 80,000 টাকার মধ্যে 100% খরচ, ওটা আমি ওইখানে বুঝাইছি, এই যে 66,667 টাকা ক হতে পাই। সিরিয়ালে আসতেছি আমরা, অগ্রিম ভাড়ার পর আমরা বেতন খরচ নিলাম। তারপরে আমরা ব্যয় দেখব, ব্যয় আমাদের কোথায় আছে, আমাদের ব্যয় আর এখানে নাই। 5% ঋণ, এটা পরে কাটতেছি আমরা, ঋণের সুদ। এখানে আর কোনো ব্যয় রেওয়া মিলে নাই। এখন সমন্বয়ে আসি আমরা। 1 নম্বর সমন্বয় হয়ে গেল, 2 নম্বর সমন্বয় হয়ে গেল, 3 নম্বর সমন্বয় তো আমাদের হয়ে গেল। এই 4 নম্বর যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত বা সময় অতিবাহীজনিত মূল্য হ্রাসকে আমরা অবচয় বলি। আসলে অবচয় মানে হচ্ছে এটা একটা ব্যয় বন্টন প্রক্রিয়া, অবচয়টা আমাদের পরিচালন ব্যয় বা ব্যয়। তাহলে অবচয় স্থায়ী সম্পত্তির কত পার্সেন্ট, 10%। আমরা স্থায়ী সম্পত্তি দেখি কত টাকা আছে, আসবাবপত্র কত টাকা আছে, আসবাবপত্রের অবচয় কাটতে বলছে। আসবাবপত্র আমরা এখানে দেখতেছি, সরি যন্ত্রপাতি, আসবাবপত্র না যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতির উপর যন্ত্রপাতি কত আছে দেখি একটু আমরা। যন্ত্রপাতি আছে 6 লাখ, 6 লাখের কত পার্সেন্ট অবচয় কাটতে বলছে, 10%। এই যে আমরা লিখছি যন্ত্রপাতির অবচয় 6 লাখের 10% 60,000 টাকা, ওকে। এরপরে আমাদের আর কি ব্যয় আছে, এই যে 5% হারে যে আমরা ঋণ নিছি, 5% হারে আমরা কত টাকা ঋণ নিছি, 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা দিয়ে আমি 5% হারে ঋণ নিছি, তাহলে বছর শেষে এই 2,80,000-এর 5% সুদ কাটতে হবে এবং ওটা ব্যয় দেখাইতে হবে। তাহলে আমরা লিখবো এই যে ঋণের সুদ, 2,80,000 আগে 5% কাটবা, 2,80,000-এর 5% কত বের হয় আমরা একটু দেখি। 2,80,000-এর 5%, 2,80,000-এর 5% 14,000 টাকা বের হবে। এখন হিসাব বিজ্ঞানে আমি যখনই পার্সেন্ট কাটি, এই পার্সেন্ট মানেই হচ্ছে 12 মাস, শতকরা এটা 12 মাস, এটা ওকে, শতকরা 12 মাস। তাহলে আমি এই যে 2,80,000 টাকা যে 5% সুদে ঋণ নিছি, তাহলে বাৎসরিক আমাকে সুদ দিতে হবে 14,000 টাকা। কিন্তু ঋণ তো আমি চলতি বছরে 1 জুন তারিখে নিছি, তাহলে জুনে যদি নেও হাতে গণো তুমি 7 মাসে সুদ দেবে, কারণ 6 কাউন্ট হবে, 6 থেকে হিসাব করো 12 পর্যন্ত 7 মাস। তাহলে এই বছরে 7 মাসের সুদ দেখাতে হবে। তুমি যদি 14,000 টাকা সুদ দেখাও, তাহলে তো 1 বছরের সুদ দেখানো হবে। তুমি ঋণ নিছো কবে, 1 জুন, তাহলে 1 জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আসো, 7 মাস। তাহলে এই জন্য কী করতে হবে, গুণন উপরে 7, আর এটা
পার্সেন্ট কেটে, পার্সেন্ট মানে 12 মাস, 12 দ্বারা ভাগ করবা। তাহলে 14,000কে যদি 12 দ্বারা ভাগ করো, এক মাসে সুদ আসবে। এই 14,000কে 12 দ্বারা ভাগ করলে এক মাসে সুদ আসবে। এই এক মাসের সুদকে 7 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি পাবা এই 8,167 টাকা। আর এই অঙ্কে আমার কোনো ব্যয় নেই। এখন আমরা কি করব, এই ব্যয়গুলো যোগ করব। এই ব্যয়, এই ব্যয়, এই ব্যয়, এই ব্যয়, এই ব্যয় যোগ করলে আমরা ব্যয় পাবো এই যে 5,04,834 টাকা। এখন ব্যয় মানে তো বাদ, তাই আমি ফার্স্ট ব্র্যাকেটে রাখছি। এখন আমরা আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা নিট লাভ বা নিট ক্ষতি পাবো। এখন একটা জিনিস তুমি তাকাও, এখানে অঙ্কে তাকাও, তুমি আয় পাইছো 4,30,000। তাহলে এই প্রতিষ্ঠানে চলতি বছরে, এই বছরে 2023 সালে আয় কম ব্যয় বেশি। তো তোমার কারবারে যদি আয় কম হয় আর ব্যয় বেশি হয়, তাহলে তোমার লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। ধরো তোমার আয় 8 টাকা, সেখান থেকে তুমি ব্যয় করছো 11 টাকা, তো তোমার ক্ষতি কত? 3 টাকা। কারণ আয় কম ব্যয় বেশি, তাহলে কাজটা করে তোমার ক্ষতি হলো 3 টাকা। তাহলে এখানে বিষয়টা তেমন, 4,30,000 টাকা ব্যয়, 5,04,834 টাকা তোমার হচ্ছে, 4,30,000 টাকা হচ্ছে আয়, 5,04,834 টাকা হচ্ছে ব্যয়। তাহলে ব্যয় বেশি আয় কম, তাই আমার ক্ষতি কত হয়েছে? 74,834 টাকা। এই যে নিট ক্ষতি। আর এইটা যদি বেশি হতো, এটা যদি কম হতো, তাহলে নিট লাভ হতো। তাহলে আমরা খুব সহজেই আমরা কিন্তু খ করে ফেলতে পারলাম। খয়ে কি বলছে, 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদ আয় বিবরণী তৈরি করো। তাহলে আমরা আয় বিবরণী করে ফেললাম, ডান আমাদের। ওকে, এখন আমি গয়ের সমাধান করব। গয়ে কি বলছে, 2023 সালের 31 ডিসেম্বর তারিখে চলতি দায়ে ও চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। এখানে আমাকে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত না করতে বলে আমার এই প্রতিষ্ঠানে 2023 সালের 31 ডিসেম্বর তারিখে ওই দিনে কারবারে কত টাকা চলতি দায় আছে মোট, এটা নির্ণয় করতে বলছে, কত টাকার চলতি সম্পদ আছে এটা নির্ণয় করতে বলছে। তাই চলো আমরা শুরু করি। আমরা লিখব গ। আসলে এখানে আমরা চলতি দায়টা আগে বাইর করা লাগতো, আমি লিখে ফেলছি চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ। তুমি এটা ঠিক করে রেখিও, আগে চলতি দায় লিখবা, তারপরে চলতি সম্পদ দেখবা। যেহেতু আমি লিখে ফেলছি, আমি এখান থেকে বুঝে দিই চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়। এটা আসলে কোনো ভুলের মধ্যে পড়ে না। এটা যদি এদিক ওদিক হয় প্রবলেম নেই। তাহলে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকার ঘর দুটো রাখছি। প্রথমে আমি চলতি সম্পদ নির্ণয় করা দেখাইছি। এই যে চলতি সম্পদ, আমরা লিখব চলতি সম্পদ। তার আগে আমাকে জানতে হবে একটা এক মালিকানা কারবারে কি কি দফা নিয়ে চলতি সম্পদ গঠিত হয়। আমি বারবার নিয়মিত তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলতেছি, নিয়মিত 8টা দফা নিয়ে আমরা চলতি সম্পদ গঠিত করি বা গঠন করি। এই 8টা দফা কি? এই 8টা দফার মধ্যে 4টা দফা রেওয়া মিল থেকে আসে। নর্মালি বাকি 4টা দফা রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় থাকতে পারে, কিন্তু প্রথম যে 4টা দফা এটা রেওয়া মিলেই থাকবে। প্রথম 4টা দফার প্রথম চলতি সম্পদের হাতে নগদ বা নগদ তহবিল, 2 ব্যাংক জমা, 3 প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, 4 প্রাপ্য হিসাব। এই 4টা অলওয়েজ রেওয়া মিলেই থাকবে। বাকি 4টা সমাপনী মজুদ পণ্য রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় থাকতে পারে, অব্যবহৃত মণিহারি রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় থাকতে পারে। তাহলে 5 নম্বর হচ্ছে সমাপনী মজুদ পণ্য, 6 নম্বর হচ্ছে অব্যবহৃত মণিহারি, 7 নম্বর হচ্ছে অগ্রিম ব্যয় রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় থাকতে পারে, 8 নম্বর বকেয়া আয় রেওয়া মিল এবং সমন্বয় দুই জায়গায় থাকতে পারে। এই 8টা হচ্ছে নিয়মিত চলতি সম্পদ। এখন আমরা আমাদের অঙ্কে এই প্রশ্নে এই 8টার মধ্যে কি কি দফা আছে সেটা আমরা দেখব। প্রথমে রেওয়া মিল থেকে, তারপরে সমন্বয় থেকে। আমরা আমাদের সিরিয়ালে যাব, প্রথমে চলতি সম্পদ, আমরা আমাদের সিরিয়ালে যাব। চলতি সম্পদের মধ্যে প্রথমেই দেখব হাতে নগদ বা নগদ তহবিল আছে কিনা। এই আছে হাতে নগদ বা নগদ তহবিল। এই যে নগদ তহবিল 70,000 টাকা আছে, কাজ নাই। প্রথম ঘর মানে কাজ থাকলে, তাহলে লিখব নগদ তহবিল, আমরা টাকার ঘরে দেবো 70,000 টাকা। নগদ তহবিলের পর আমরা দেখব রেওয়া মিলে ব্যাংক জমা আছে কিনা। আমাদের সিরিয়ালে ব্যাংক জমা নাই, লিখবো না, থাকলে লিখতাম। তারপরে দেখব প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আছে কিনা। প্রাপ্য বিল বা প্রাপ্য নোটও নাই, বাতিল। তারপরে দেখব প্রাপ্য হিসাব আছে কিনা, আছে। এই যে প্রাপ্য হিসাব 1,80,000, 4 নম্বর দফা এটা প্রাপ্য হিসাব, কিন্তু আমি লিখতেছি এখানে 2 নম্বর দফা হিসাবে। এই জিনিসটাই ঝামেলা, এটা তোমাকে আগে জানতে হবে। এই যে প্রাপ্য হিসাব আমরা লিখব দ্বিতীয় ঘরে 1,80,000 টাকা। 4টা গেল। এটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান তাই সমাপনী মজুদ পণ্য থাকবে না, ওটা বাতিল। 5 নম্বর এটা বাতিল। 6 নম্বর অব্যবহৃত মণিহারি বা অব্যবহৃত সাপ্লাইস, এটা আছে, সমন্বয় আছে। এই দেখো অব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 60,000 টাকা। আমি লিখবো এই যে অব্যবহৃত সাপ্লাইস, লিখবো 60,000 টাকা। অব্যবহৃত সাপ্লাইস মানে কি? ব্যবহারযোগ্য বস্তুর চলতি বছর শেষে যেটা আমরা ব্যবহার করি নাই, যেমন কলম কাগজ খাতা বা স্টাবলার মেশিন বা পিন, এগুলো যেগুলো অব্যবহৃত আছে, হিসাবকাল শেষে আমরা ব্যবহার করি নাই, এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। ওকে, এটা গেল আমাদের 6 নম্বর আইটেম হিসাবে। 7 নম্বর আইটেম হিসেবে আসবে অগ্রিম ব্যয়। আমাদের তো অগ্রিম ব্যয় আছে, এই যে অগ্রিম ভাড়া, এই দেখো অগ্রিম ভাড়া 1,20,000 টাকা। এই অগ্রিম ভাড়া 1,20,000 টাকার মধ্যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে চলতি বছরে কত?
4 ভাগের 3 ভাগ। আমরা কয়ে ভাড়া খরচ দেখিয়েছি 90,000 টাকা, তাহলে 1,20,000 টাকার মধ্যে আমরা কয়ে ভাড়া খরচ কত বের করছি? 90,000 টাকা। তাহলে এখনও অগ্রিম কত আছে? 30,000 টাকা। তাই আমরা লিখবে দেখো অগ্রিম ভাড়া। এটা ইচ্ছা করলে তুমি প্রথম ঘরে লিখতে পারতা 1,20,000 টাকা, লিখে ওইখান থেকে মাইনাস করতে পারতা চলতি বছরে মেয়াদ উত্তীর্ণ বা চলতি বছরে ভাড়া খরচ লিখতে পারতা 90,000 টাকা, লিখে দেন আন্ডারলাইন করে টাকা দিতে পারতা 30,000 টাকা। এটা যদি না করো তুমি সরাসরি দেখাতে পারবা অগ্রিম ভাড়া এই 1,20,000 টাকা, কয়ে আমরা ভাড়া খরচ দেখাইছি 90,000 টাকা। তাহলে এখন আমাদের অগ্রিম আরও আছে কত? 30,000 টাকা। এই অগ্রিম আগামী বছরে গিয়ে মেয়াদ উত্তীর্ণ হবে, অর্থাৎ এই আগামী বছরে গিয়ে খরচ হবে। যতদিন পর্যন্ত খরচ হয়নি ততদিন পর্যন্ত আমি মানুষের কাছে সেবা পাবো, ওই অর্থে এটা আমাদের চলতি সম্পদ। সম্পদ বলতে আমাদের কি গচ্ছিত আমার কাছে আছে, বা আমি অন্যের কাছে যদি কোনো কিছু পাওনা থাকি, সেটা নগদ টাকা হোক বা সেবা হোক। তাহলে অগ্রিম ভাড়া কোন অর্থে চলতি সম্পদ? আমি মানুষকে আগাম টাকা দিছি, তার কাছ থেকে সেবা নেই। যেহেতু আমি মানুষের কাছে সেবা পাওনা আছি, আমি পাবো, প্রাপ্য, তাই আমার এটা সম্পদ। মূল কথা হচ্ছে এটা। তাহলে অগ্রিম ভাড়া আমি ঘর মালিককে 30,000 টাকা দিয়ে রাখছি, চলতি বছরে এই 30,000 টাকার সেবা আমি এখনও নেইনি, আগামী বছরে গিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই 30,000 টাকার সেবা নেওয়া আমার সম্পূর্ণ হয়নি ততক্ষণ পর্যন্ত আমি আমার ঘর মালিকের কাছে সেবা প্রাপ্য আছি, তাই এটা আমাদের চলতি সম্পদ। ওকে, এটা আমাদের ডান, অগ্রিম ভাড়া হয়ে গেছে। ঠিক তেমনইভাবে অগ্রিম বেতন আছে। তুমি তোমার কর্মচারীকে এই যে বেতন 80,000 টাকা যে দিছো, এটা 120% দিছো। 100% চলতি বছরের জন্য, 20% আগামী বছরের জন্য অগ্রিম দিছো। তাহলে এই 20% চলতি বছরে তুমি তোমার কর্মচারীর কাছ থেকে সেবা নিবা, এই 20%-এর জন্য নিতে পারবা না তো, কারণ ওই 20% তুমি তো আগামী বছরের জন্য দিছো, আগামী বছর বাবা তুমি অগ্রিম দিছো। তো যখন আগামী বছর অর্থাৎ 2024 সাল আসবে, তখন তুমি ওই 20%-এর সেবা নিবে, তখন ব্যয় হবে। তো যতক্ষণ পর্যন্ত তুমি সেবা নেওনি ততক্ষণ পর্যন্ত তুমি অন্যের কাছে সেবা প্রাপ্য আসো, এই অর্থে এটা চলতি সম্পদ। এই জন্য লিখবে অগ্রিম বেতন। তাহলে অগ্রিম বেতন 80,000-এর কত পার্সেন্ট? 80,000-এর 100% চলতি বছরে ব্যয় আমরা কয়ে দেখাইছি, তাহলে 20% আমার কি আছে? অগ্রিম অবস্থায় আছে। এই জন্য 80,000 এই দেখো গুণন 20 ভাগ 120। তাহলে 80,000-কে 120 দ্বারা যদি ভাগ করে 20 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের 13,333 টাকা আসবে। এটা অন্যভাবেও করতে পারতা। অগ্রিম বেতন তুমি অন্যভাবে কীভাবে লিখতা? তুমি আগে লিখতা বেতন, সেখান থেকে বিয়োগ করতে পারতা বেতন খরচ, মানে মোট বেতন। ওইভাবে না দেওয়াই ভালো, তুমি এইভাবে লেখো অগ্রিম বেতন, এটা এইভাবেই লেখাটাই উত্তম। নাহলে এবার লিখতে গিয়ে তুমি ভুল করে ফেলবা। এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে 20% হচ্ছে আমাদের অগ্রিম। তাহলে আমি যে যে দফাগুলো বললাম, নগদ তহবিল লিখছি, ব্যাংক জমা ছিল না লিখি নাই, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট ছিল না লিখি নাই, প্রাপ্য হিসাব ছিল লিখছি, সমাপনী মজুত পণ্যের অপশন নাই, সেবামূলক প্রতিষ্ঠান লিখি নাই, অব্যবহৃত সাপ্লাইজ বা মণিহারি লিখছি, অগ্রিম ব্যয় দুটো লিখছি, বকেয়া আয় একটা আছে। এখানে এই অঙ্কে কোনো আয় বকেয়া নেই, তাই আমরা আনি নাই। তাহলে আমাদের চলতি সম্পদ লেখা শেষ। তাহলে আমার চলতি সম্পদ 70,000, 1,80,000, 60,000, 30,000, 13,333। এই দফা সবগুলো যদি যোগ করি আমরা যোগফল পাবো 3,53,333। এটাই হচ্ছে আমাদের উত্তর। চলতি সম্পদ, মোট চলতি সম্পদ হচ্ছে 3,53,333। তারপর আমাকে কি নির্ণয় করতে বলছে? চলতি দায়। আসলে চলতি দায়টাই আগে নির্ণয় করতে বলছিল, আমি ভুল করে লিখে বলছি, কোনো সমস্যা নাই। আমি আগে চলতি সম্পদ বের করাইছি, তারপরে চলতি দায় বের করছি। এটা আসলে কোনো ভুলের না, তুমি ইচ্ছা করলে ঠিক করে নিও। আগে চলতি দায় লিখবা, তারপরে চলতি সম্পদ লিখবা। এখন আমরা চলতি দায় নির্ণয় করি। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে কারবার আসলে কত টাকার জন্য চলতি দায় বাবদ ঋণী আছে। এখন আমরা চলতি দায় কী কী দফা নিয়ে গঠন করি? আমরা চলতি দায় নিয়মিত 5টা দফা নিয়ে গঠন করি। একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, 1, 2 প্রদেয় বিল বা প্রদেয় নোট, 3 প্রদেয় হিসাব, 4 বকেয়া ব্যয়, 5 অনুপার্জিত আয় বা অগ্রিম আয়। এখন দেখব এই 5টার মধ্যে এই প্রশ্নে কোন কোন দফা আছে। রেওয়ামিলে যাব, রেওয়ামিলে গিয়ে প্রথমে দেখব ব্যাংক জমাতিরিক্ত আছে কিনা। এই অঙ্কে কোথাও ব্যাংক জমাতিরিক্ত নেই, বাতিল, এটা ক্রেডিট দিকে থাকবে। তারপরে দেখব প্রদেয় বিল বা প্রদেয় হিসাব আছে কিনা, নাই, বাতিল। প্রদেয় বিল বা প্রদেয় নোট নাই, বাতিল। তারপরে 3 নম্বর দেখব প্রদেয় হিসাব, সব ক্রেডিট দিকে থাকবে। এই দেখো প্রদেয় হিসাব ক্রেডিট দিকে 1 লক্ষ টাকা আছে। দায় মানেই ক্রেডিট, দায় মানেই ক্রেডিট, রেওয়ামিলে ক্রেডিট দিকে দেখব। তাহলে আমরা রেওয়ামিলে 3টা দফা খুঁজবো। প্রথমে ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট দিকে, প্রদেয় বিল বা প্রদেয় নোট ক্রেডিট দিকে, প্রদেয় হিসাব ক্রেডিট দিকে। এই যে প্রদেয় হিসাব আমি লিখলাম, প্রদেয় হিসাব, এই যে টাকার ঘরে 1 লক্ষ টাকা, দ্বিতীয় ঘরে কাজ নাই বিধায় দ্বিতীয় ঘর, প্রথম ঘরে কাজ করতেছি না, ফাঁকায় থাকবে, কোনো সমস্যা নেই। তাহলে 3 নম্বর দফাটা আমার এখানে 1 নম্বর হয়ে গেছে, আমাকে আগে জানতে হবে। ওকে, গেল। 4 নম্বরে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় আছে। এই যে 5% ঋণ, আমরা 5% সুদে আচ্ছা ঋণ নিছি কত টাকা? 2,80,000 টাকা।
আমরা যখন আয় বিবরণী করছি আমরা ঋণের সুদ দেখিয়েছি 5% কেটে আমরা পাইছিলাম 2,80,000 5% কেটে আমরা পেয়েছিলাম 14,000 টাকা। এই 14,000 টাকাকে আমি ঋণ নিছি কবে 1/6, তাহলে 1/6 মানে 6 মাস কাউন্ট করতে হবে, 6 মাস থেকে 12 মাস 7 মাস, তাহলে 7 মাসের সুদ আমাকে দেখাতে হবে। তাহলে আমি 14,000কে 12 দ্বারা ভাগ করে 7 দ্বারা গুণ করে আমরা সুদ বের করছিলাম ক্ষয়ে 8,167 টাকা। আমরা ক্ষয়ে এটাকে আসলে ব্যয় হিসেবে দেখাইছি, ঋণের সুদ ব্যয় হিসেবে দেখিয়েছি ক্ষয়ে। কেন? কারণ সমন্বয়ের কাজ তো দুইবার, এটা তো সমন্বয়ের কাজ। এখন আমি যে ব্যয় হিসেবে দেখাইছি এই ঋণের সুদের টাকা এই বছরে কি আমি 1 টাকাও কি দিছি? যদি আমি ঋণের সুদে 1 টাকাও দিতাম রেওয়া মিলে থাকতো। এটা কিন্তু অনেকে বোঝে না যে ঋণের সুদ আমি বুঝবো কীভাবে, বকেয়া কতটুকু মানে সম্পূর্ণটুকু না আসলে একটা অংশ, নির্দিষ্ট অংশ। এটা বোঝার এক সহজ উপায় হচ্ছে যে যদি দেখো ঋণের সুদ রেওয়া মিলে আসে, রেওয়া মিলে ঋণের সুদ থাকলে ওটা নগদ পরিশোধ। তাহলে এই বছর ঋণের সুদ দিতে হবে কত, ব্যয় কত 8,167। একটা ব্যয় দুইভাবে গঠিত হয়, নগদ এবং বকেয়া বা বাকিতে। নগদে পুরোটা হলেও ব্যয়, বাকিতে পুরোটা হলেও ব্যয়, নগদ আর বাকিতে মিলেও ব্যয়। তাহলে এই বছর ঋণের সুদ দিতে হবে কত 8,167। 1 টাকাও কি ঋণের সুদ তুমি দিছো রেওয়া মিলে আছে, তার মানে কি তুমি 1 টাকাও দেওনি, তার মানে কি ঋণের সুদ পুরোটাই বকেয়া আছে। তাই আমরা আবার ওটাকে দায় হিসেবে লিখছি, একবার ঋণের সুদ ব্যয় হিসেবে লিখছি পুরোটা, আরেকবার বকেয়া ঋণের সুদ হিসাবে চলতি দায় হিসেবে লিখবো। কারণ আমি যার কাছ থেকে ঋণ নিচ্ছি তাকে তো 1 টাকাও সুদ দেই নেই, এই জন্য লিখবি দেখো বকেয়া ঋণের সুদ 2,80,000-এর 5% ভাগ 12 গুণন 7 আমি পাবো 8,167 টাকা। 1 টাকার সুদ যেহেতু পরিশোধ করে নিই পুরোটাই আমার বকেয়া আছে। এটা আমার 4 নম্বর দফা, বকেয়া ব্যয়। তাহলে বকেয়া ব্যয় লেখা হলো। এরপরে আসবো আমি অগ্রিম আয় বা অনুপরিচিত আয়। আমাদের আছে তো এই যে অনুপরিচিত সেবায়। অনুপরিচিত সেবায় কী মিন করে? অনুপরিচিত সেবায় মিন করে আমি মানুষের কাছ থেকে অর্থাৎ আমার গ্রাহকের কাছ থেকে সেবা প্রদান করার শর্তে আগাম টাকা নিছি। তাহলে আমি অনুপরিচিত সেবায় যে 1,50,000 টাকা দেখিয়েছি এটা তারা কী মিন করতেছে? আমরা আমাদের কাস্টমারের কাছ থেকে 1,50,000 টাকা অগ্রিম নিছি। কেন? তাদেরকে সেবা দেওয়ার শর্তে। এই 1,50,000 টাকার মধ্যে চলতি বছরে আমি সেবা দিছি কত? এই যে অনুপরিচিত সেবায়ের 10,000 টাকা অর্জিত হয়েছে, আমি 10,000 টাকা সেবা দিছি। তাহলে চলতি বছরে আমি এখনও সেবা দেইনি কত 1,40,000 টাকা। এই 1,40,000 টাকা এই বছরে কি সেবা দিতে পারবো? পারবো না তো, এটা আগামী বছরে সেবা দেবো। তো যতক্ষণ পর্যন্ত সেবা দেওয়া শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত এই অনুপরিচিত সেবায় আমাদের চলতি দায়, অনুপরিচিত সেবায় যে কথা অগ্রিম আয় একই কথা। আর এটা কোন অর্থে দায়? কোন অর্থে দায়? কারণ মানুষ আমার কাছে সেবা পাবে। তাহলে আমি 1.5 লক্ষ টাকার মধ্যে মাত্র সেবা দিছি কত 10,000, শুধু 10,000 আয় হয়েছে, সেবা এখনও দেয়নি কত 1,40,000। তাহলে মানুষ কি ওই 1,40,000 টাকা সেবা আমার কাছে পাবে না? তাই তো এটা আমার দায়। তাই লিখবো আমরা এই যে অনুপার্জিত সেবা আয়। তাহলে 1.5 লক্ষ টাকার মধ্যে সেবা দিছি কত 10,000, তাহলে এখনও মানুষ সেবা পাওনা আছে কত 1,40,000। এটা আমাদের দায়, আর আমাদের কোনো দায় নাই। তো এই 3টা দায় আমি যোগ করলে আমরা মোট চলতি দায় পাবো 2,48,167, এই যে মোট চলতি দায়। তাহলে আমরা খুব সহজে গ করে ফেললাম, মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করলাম, মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করলাম। এই অঙ্ক রিলেটেড যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।